আচ্ছা, আজকে আমরা তাহলে কোনটা করবো? আজকে আমরা করতে চলছি অনুশীলনী 11.1, তাই না? 11.1 আমাদের কি ছিল? স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতিতে আমাদের কি ছিল? 11.1 11.1 এর যতগুলো ম্যাথ আছে সবগুলো আমাদের কিভাবে করতে হবে? সবগুলো দূরত্ব নির্ণয়ের মাধ্যমে করতে হবে। সবগুলো কিভাবে করতে হবে? দূরত্ব নির্ণয়। এখন দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা দেওয়া ছিল, যে সমীকরণ আমরা জানি, ওটা কি মনে আছে? দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সমীকরণটা কি ছিল? root over y2 minus y1 square plus yx2 minus x1. ওকে, আমরা এখানে একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে যে আমাদের এই যে সমীকরণটা, কথা বলে না, এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা কিভাবে করতে পারি? এই যে একটা সমীকরণ আমরা দেখব, দুই বিন্দুর দূরত্ব যখন আমাদের বলা থাকে x1 y1 x2 y2, আমাদের দুইটা বিন্দু দিয়ে দিয়েছেন, তাই না? বিন্দু দ্বয়ের দূরত্ব আমাদের এরকম থাকতে পারে, এখানে একটা পয়েন্ট, এখানে আসলে x1 y1, আর আরেকটা পয়েন্ট আসলে এখানে, এটা হচ্ছে x2 y2। তাহলে এই যে মাঝখানে যে ডিসটেন্স, এটা কি আমরা বের করব, তাই না? এখন এটা কি আমি a বিন্দু দিতে পারি, এটাকে b বিন্দু দিতে পারি। যদি দূরত্ব হয়, আমাদের যখন বিন্দু উল্লেখ করা থাকবে তখন আমরা এইভাবে লিখব a, b বিন্দুর দূরত্ব। ওকে, আর যদি আমাদের বাহু বলে তখন আমরা কিভাবে লিখবো? AB এর দূরত্ব। ওকে, আমাদের বিন্দু বললে আমরা এইভাবে লিখবো, বাহু বললে আমরা AB এভাবে লিখবো। ওকে, এটা তাহলে বিন্দুর ক্ষেত্রে আমরা আলাদাভাবে লিখে দিব। ওকে, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন এখানে ফর্মুলাটা কিভাবে শিখছি? ফর্মুলা আমরা লিখতে পারি কিভাবে? দেখো, এভাবে লিখতে পারি x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার, আমরা এটা লিখতে পারি। অথবা রুট ওভার, এটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো, কোনো প্রবলেম নাই, মাঝখানে যোগ আছে, এর জন্য কি লিখতে পারি আমরা? এই পদটাকে আগে লিখতে পারি, এই পদটাকে পরে লিখতে পারি। ওকে, কোনো সমস্যা নেই এখানে। তাহলে এটাকে আমরা y2 y1 হোল স্কয়ার প্লাস x2 x1 হোল স্কয়ার, আমরা এটা দিয়ে দিতে পারি, মনে থাকবে। আবার অনেক সময় দেখতে পারো x1 টা আগে আছে, x2 টা পরে আছে। ওকে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণটা হচ্ছে এখানে হোল স্কয়ার থাকার কারণে মাইনাসটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রে কোনো সমস্যা আছে? আমরা তাহলে এটা মনে রাখতে পারি, এটা মনে রাখতে পারি। বইতে আমাদের এটা দেওয়া আছে x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। তাহলে এটা কি আমরা সলভ করব? ওকে, বুঝতে পারছি? কোনো ঝামেলা এটুকু? ওকে, এখন ধন্যবাদ। এখন আমরা বিন্দু নিব। আমাদের এখানে একটা, আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো আমি একটা উদ্দীপকের মতো একটা তুলব, একটা কোশ্চেন থেকে, মানে উদ্দীপক থাকবে একটা, সেখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পাবো। আমরা আলাদা আলাদা কোশ্চেন না সলভ করে একটা দিয়ে সবগুলো সলভ করে ফেলবো। ওকে, তাহলে দেখবা যে আমাদের জন্য আরো ইজি হবে। ওইটা বইতে দেওয়া আছে কয়টা? বইতে আমাদের ম্যাথ আছে 11টা। এই 11টা আমরা দুইটা কি উদ্দীপক দিয়ে শেষ করে ফেলবো, বা দুইটা বা তিনটা ম্যাক্সিমাম। তাহলে প্রথমে যেটা ছিল, দেখো সমকোণী শর্ত কি? সমকোণী শর্ত হচ্ছে পিথাগোরাসের সূত্রকে মেনে চলবে, তাই না? পিথাগোরাসের সূত্রকে মেনে চলবে। এখন পিথাগোরাসের সূত্র কি রকম? আমরা তিনটা বাহু বের করবো, বাহু বের করে আমরা কাজ করি। আচ্ছা, পাঁচটা যদি দেওয়া থাকলো, আমি কি পাঁচটা আমি একটু দেখাই দিই। তারপরে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করতে পারবে কিনা আমরা কি করব? আমরা তিনটা বাহু বের করবো। বাহু কি কি পাবো? দেখো, আগে আমি এগুলাকে কি করি, প্লট করে দেখি যে কি কি আসে। আমি এটা কি রাখলাম, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা কি মূল বিন্দু 0 0। আচ্ছা, প্রথম বিন্দুটা কি আছে? 2, 3। তাহলে আমি 1 2 এখানে 2 নিলাম, এটা হচ্ছে 2। তারপর কত আছে? আচ্ছা, আমি এটা একটু নিয়ে নেই, 1 2 3 4 5। এদিকে আসবে হচ্ছে -1 -2 -3 -1 এরকম আসবে। ঠিক একইভাবে 1 2 3 4 5 6 এরকম আসবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6। আমরা কি শিখছিলাম? যখন কি x অক্ষের উপরের দিকে y এর মান নেই, সেগুলো প্লাস হয়, আর নিচের দিকের গুলো মাইনাস হয়। তাহলে -1 -2
-3 -4 -5 -6 ওকে। আচ্ছা এখন এখানে x এর যে মানগুলো আছে এগুলোকে কি বলা হয়? এগুলো বলা হয় ভুজ। কি বলা হয়? এগুলোকে ভুজ বলা হয়। y এর মানগুলোকে কোটি বলা হয়। এটাকে ভুজ বলা হয়, কোটি বলা হয়। আচ্ছা আমি এই বিন্দুটা যদি বসাতে যাই 1 2 এই পর্যন্ত আসি, তারপরে কত আছে? y এর মান 3, তাহলে 1 2 3 এই যে পয়েন্টটা হচ্ছে এই বিন্দু আসে, তাই না? আচ্ছা এরপরে কি আসলো? বি বিন্দু। বি বিন্দু কত? 4 6, তাহলে এই যে 4 6 6 কোন দিকে আসলো? এইখানে, এটা হচ্ছে বি বিন্দু। এরপরে কি আছে? সি বিন্দু। সি বিন্দু কত? 3 3, তাহলে এটা 3 আর এই যে এখানে, তাই না? এই পয়েন্টটা আসলো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, এই যে এরকম একটা ত্রিভুজ পাচ্ছি। ওকে, তাহলে বাহু কয়টা? এখানে তিনটা। কি কি বাহু? এ বি, এ সি, বি সি, তাই না? তিনটা বাহু। এখন এই তিনটা বাহু আমি কি করব? বসাবো। আচ্ছা প্রথমে কি বলছে? ত্রিভুজ গঠন করতে পারবে কিনা, ত্রিভুজ গঠন করতে পারবে কিনা। তাহলে এটা একটা পারছি কোনো ঝামেলা আছে? আমরা কি করব? তিনটা বাহু আগে বের করব, এরপর আমি কন্ডিশনগুলো বলে দিচ্ছি। আচ্ছা তাহলে এবি বের করো। এবি বের করো। আমাকে যত যে কোনো একটা কোশ্চেন বলুক না কেন, আমাকে যে কোশ্চেনটা বলুক না কেন, আমাকে তিনটা বাহুর কি মান বের করতে হবে, তিনটা বাহুর মান বের করতে হবে। তাহলে আমি কি করতেছি? এখন আমি এক নম্বর কোশ্চেনটা আমি সলভ করতে যাব। তাহলে এখানে কি বলছে? এবি এর মান, ঠিক আছে? তাহলে এবি ইকুয়ালস টু √1, তাহলে কি দিব? এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, তাই না? তাহলে আমার কি ছিল শর্ত? কন্ডিশনটা কি ছিল? মানে সূত্রটা কি ছিল? x2 - x1 হোল স্কয়ার। তাহলে x2 বলতে কাকে বোঝায়? তাহলে 4 4 - 2 হোল স্কয়ার প্লাস তারপরে কত হবে? 6 - 3 হোল স্কয়ার। তাহলে 4 - 2 স্কয়ার মানে মাইনাস করলে কত? 2 আসে। 2 কে স্কয়ার করলে কত আসে? 4 প্লাস 6 - 3, তাহলে 3 আসে। 3 কে স্কয়ার করলে কত আসে? 9 √30। ওকে, এটা এখন চলে আসবে। আমি তো এক্সাক্ট মান জানি না কত। ওকে, রেখে দিলাম। এখন আবার কি করব? বি সি এর মান। আচ্ছা এসি বের করব। আবার কি? এসি ইকুয়ালস টু এ সি, তাহলে কি আসবে? x2 - x1, তাই না? x2 - x1, তাহলে 3 - 2 হোল স্কয়ার প্লাস 3 - 3 কি আসলো? y2 হচ্ছে 3, y1 হচ্ছে 3, এটা আসলো। 3 থেকে 1 বাদ দিলে কত আসে? 1 স্কয়ার করলে কত হয়? 1, এটা আসলো। মাঝখানে প্লাস 3 - 3 0, 0 কে স্কয়ার করলে 0, কোনো চেঞ্জ নাই। তাহলে কত আসলো? আচ্ছা 1 + 0 যোগ করলে কত আসে? 1, 1 কে যোগ করলে কত আসে? 1 আসে। কোনো প্রবলেম? আচ্ছা এটাই লাস্ট আমাদের কি আছে? এখন আমরা কার মান বের করব? বি সি এর মান বের করব, তাই না? তাহলে আমরা এখন বি সি এর মানটা বের করব। তাহলে আবার কি হলো? আচ্ছা তাহলে এখন আমাদের কি আসছে এখানে? বি সি এর ক্ষেত্রে x2 বলতে কাকে বোঝায়? 3 কে বোঝায়। x1 বলতে কাকে বোঝায়? 4 কে বোঝায়। তার উপরে স্কয়ার, মাঝখানে প্লাস। y2 বলতে কাকে বোঝায়? 3, y1 বলতে কাকে বোঝায়? 6 6 কে বোঝায়, তাই না? 3 থেকে মাইনাস কি বলে -4 করলে বা 3 থেকে 4 বাদ দিলে কত আসে? -1, -1 কে স্কয়ার করলে কত আসবে? 1 আসবে। ওকে, মাঝখানে কি আছে? প্লাস। 3 থেকে 3 বাদ দিলে কত আসে? সরি 3 থেকে 6 বাদ দিলে কত আসে? -3, -3 কে স্কয়ার করলে কত আসে? 9 আসে। আচ্ছা কত আসে? √10 আসবে। ওকে, আচ্ছা এখন এখানে আমি যে মানগুলো পাচ্ছি এই মানগুলো কি? এখানে রুট আছে, এখানে কি রুট আছে, তার মধ্যে এক্সাক্ট ভ্যালুগুলো কি বুঝতে পারতেছি না যে না কত আসে, কারণ রুট থাকলে তো আমরা এভাবে বের করতে পারি না। তাহলে আমরা একটা কাজ করে নিব। আমাকে বলছে কি ত্রিভুজ গঠন করতে পারবে কিনা, তাহলে আমরা কি সবগুলো লাগবে এখানে এই যে ত্রিভুজ গঠন করতে পারবে কিনা যখনই বলবো আমার একদম কি অ্যাকুরেট ভ্যালুগুলো জানা থাকতে হবে যে কত আসে। তাহলে আমরা একটা কাজ করি, √3 দিলে কত আসে? √30 কত আসে?
মার্জিন হচ্ছে 3.6 3.6 আচ্ছা 2/10 করলে কত আসে 10 হচ্ছে 3.16 ওকে এটা আসে এখন ত্রিভুজ গঠন করতে পারবে কি পারবে না এর কন্ডিশনটা কি ছিল মনে আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে এবার এখানে একটা বাহু পাচ্ছ তুমি এই একটা বাহু পাচ্ছ এই একটা বাহু পাচ্ছ সবচেয়ে বড় কি 3.6 সবচেয়ে বড় তাহলে আমি কি করব ছোট দুইটা বাহু যোগ করে দেখি কত আসে ছোট দুইটা বাহু যোগ করে দেখি কত আসে তাহলে এখানে ছোট দুইটা যদি আমি যোগ করে দেখি তাহলে কত আসে AC plus BC equals to 3.16 plus 1 তাহলে কত আসবে এটা যোগ করলে 4.16 এখন এই যে 4.16 যে আসলে এটা কি AB এর চেয়ে বড় নাকি ছোট বড় এখানে AC plus BC greater than AB ওকে সুতরাং ত্রিভুজ গঠন করতে পারবে বুঝতে পারলো নাকি ঝামেলা আছে এখন আমাদের এটা তো পয়েন্টে আসছে আমাদের এখানে পয়েন্টে আসবে না আমাদের একটু একই ভ্যালু আসবে হয়তো এখানে 13 আসবে এখানে 10 আসবে এরকম আসতে পারে ওকে এটা বুঝতে পারলাম কিনা বলো এটা বুঝতে পারছি হবে এই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা যদি বড় হয় তাহলে ত্রিভুজটা গঠন করা যাবে কিন্তু যদি বড় না হতো সমান হতো অথবা ছোট হতো তাহলে আমি গঠন করতে পারতাম মানে এসি আর বিসি বড় হতে হ্যাঁ এসি আর বিসি বলতে কোনো কথা না যে কোনো দুইটা বাহু নিতে হবে যেটা বড় হবে না এই ক্ষেত্রে আমরা কি করব ছোট দুইটা বাহু নিব কারণ কি ছোট দুইটাই যদি কি হয় তৃতীয় বাহু যে বড় হয় তাহলে বাকিগুলো তো বড় হবে এটা মাস্ট ওকে তাহলে এটা বুঝতে কোনো প্রবলেম আছে না আচ্ছা এখন আমাকে বললো দেখাও যে বিন্দু ত্রয় একটি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে কি না ঠিক আছে এটা আমাকে বলবো ওকে আচ্ছা এখন দেখো তো এটা মানুষের কত 3.6 এটা মানুষের কত এটা মানুষের কত গঠন করে তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে সমদ্বিবাহু শর্ত কি তাহলে এখানে কোনটা কি সমান হয়েছে কোনটাই সমান হয় তাহলে কি গঠন করবে না আচ্ছা সমবাহু ত্রিভুজ গঠন করে কিনা তাহলে এখানে একটা আসছে 3.6 একটা আসছে 1 একটা আসছে 3.16 তো তিনটা বাহু যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা কি বলি বিষমবাহু ত্রিভুজ বলি এটা তো সমবাহু ত্রিভুজ হলো না তার মানে দেখো ত্রিভুজ গঠন করতে পারবে ঠিক আছে কিন্তু যদি এটা বলতো সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করতে পারবে কিনা আমি একই ভাবে ম্যাথ করতাম ম্যাথ করার পরে লাস্টে গিয়ে আমি জাস্ট দেখতাম যে সমদ্বিবাহুর জন্য দুইটা বাহু সমান হতে হবে তাহলে দুইটা বাহু সমান হলো কিনা হয় নাই তাহলে লিখবো যেহেতু ত্রিভুজের তিনটা বাহু কোনটি পরস্পরের সমান নয় সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করতে পারবে না শেষ আচ্ছা যখন আমাকে এই প্রশ্নটা দিয়ে দিল সমবাহু ত্রিভুজ গঠন করতে পারবে কিনা আমি এই ম্যাথটা এইভাবেই করব করার পর আমি কি করব লিখব ত্রিভুজের কোন বাহু কি পরস্পর সমান না বা এখানে লিখব ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান না এই কারণে সমবাহু ত্রিভুজ গঠন করা সম্ভব নয় বা সমবাহু ত্রিভুজ গঠন করতে পারবে না বুঝতে পারছেন আমি ঝামেলা আছে বুঝতে পারছি সমতলী সমতলী হওয়ার শর্তটা কি হ্যাঁ সমতলীর সূত্রটা হচ্ছে যে ত্রিভুজের কি হতে হবে লম্ব আর ভূমি তাদের কি বর্গের যোগফল প্রতিভুজের সমান হতে হবে ত্রিভুজের বর্গের সমান হতে হবে তাই না আমরা এই ক্ষেত্রে দেখো আমি সবচেয়ে বড় বাহু কোনটা সবচেয়ে বড় এই যে এটা তাই না এটাকে স্কয়ার করব এটাকে স্কয়ার করব এটাকে স্কয়ার করব ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এখন একটা কাজ করি আমি এগুলো স্কয়ার করে দেখি কত আসে ওকে আচ্ছা মানগুলো আমি একটু লিখে নেব আমি একটু মানগুলো একটু লিখে নেব এটার মান কত আসছে AB এর মান আসছে হচ্ছে 3.6 ওকে AC এর মান কত আসছে 1 আর BC এর মান কত আসছে BC এর মান আসছে 3.16 এটা আসছে না আচ্ছা এই ক্ষেত্রে আমার কি করা দরকার নাই আমি তো স্কয়ার করে নিব আমার রুট না রাখলে চলবে আমি কি রুট ছাড়াও কাজ করে নিব ওকে এবারে তাহলে আমি এখানে কি পাচ্ছি আগের ম্যাথটুকু করতে করে নিতে হবে তোমার তাই না এরপরে AB কষ্ট কত আসলো 3.6 তারপরে AC কষ্ট আসলো কত 1
বি সি কত আসলো 3.16 সবচেয়ে বড় কোনটা 3.6 একটা জিনিস সবসময় মনে রাখবা সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু হবে তাহলে এটা হচ্ছে অতিভুজ এখন একে স্কয়ার করি তাহলে ab স্কয়ার ইকুয়ালস টু 3.6 স্কয়ার কত আসে 12.12 96 তাহলে 13 এর কাছাকাছি আসতেছে আমাদের তাই না মানে আগে যেটা ছিল আর কি 13 এর কাছাকাছি আমরা 13 কে রুট করছিলাম এটা আসলে আচ্ছা এবার ac স্কয়ার প্লাস bc স্কয়ার এটা লিখো ac স্কয়ার করলে কত আসে 1 স্কয়ার প্লাস 3.16 স্কয়ার দেখো 1 স্কয়ার করলে 1 ই আসে 3.16 স্কয়ার করলে যে 10 আসছিল 10 কে রুট করছিলাম এবার কি 10 আসে কত আসে 11 তাহলে ab স্কয়ার not equals to ac স্কয়ার প্লাস bc স্কয়ার এখন যদি সমান হতো তাহলে আমি কি বলতাম পিথাগোরাসের সূত্র মেনে চলে তাহলে সমান 3.16 স্কয়ার কত আসে 9.95 আমরা 10 কে রুট করছিলাম না 10 কে রুট করার পরে 3.16 আসছে তো এখন আমরা কি 3.16 কে স্কয়ার করলাম 10 এর কাছাকাছি যদি আমরা 10 হিসেবে আবার বসাইলাম কারণ আগেরটাতে আমরা কি রকম ভাবে পেয়ে গেছিলাম তাই না ওকে এবার দেখো তাহলে ab স্কয়ার আর হচ্ছে ac স্কয়ার প্লাস bc স্কয়ার সম্পর্ক মিলে গেছে মিলে তাহলে আমি কি সমকোণী ত্রিভুজ বলতে পারি বুঝতে পারলাম নাকি ঝামেলা আছে পারবো কোনো সমস্যা ওকে তাহলে আমরা কি করলাম আগে b স্কয়ার বের করলাম তারপরে ac স্কয়ার প্লাস bc স্কয়ার বের করলাম কিন্তু দেখলাম কি এটা মিলে যাবে কারণ কি সমকোণী ত্রিভুজ হলে এটা হবে ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার এটা হবে ওকে বুঝতে পারছেন কোনো ঝামেলা ওকে আচ্ছা এরপরে বলছে সমকোণী সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু এটা মানে হচ্ছে আচ্ছা সমদ্বিবাহু বলছে সমদ্বিবাহু কি কন্ডিশন বলে দিতে হবে তিনটা বাহু বের করলাম বের করার পর যদি দুইটা বাহু সমান না হয় পরস্পর তাহলে কি হবে না সমদ্বিবাহু হবে না আচ্ছা তাহলে আমি দেখলাম যে দুইটা বাহু সমান হয়েছে মিলে গেছে এখন 3 নাম্বার আমাদের পরে কি করতে হবে সমকোণী কিনা দেখতে হবে আবার এটা বের একইভাবে আবার এটা বের করো আবার দুটো সমষ্টি বের করো দেখবা সমান হয় কিনা যদি সমান হয় তাহলে সমকোণী হবে সমান না হলে সমকোণী হবে পরে দিব কি পাবো ওকে ঠিক আছে তাহলে এগুলো আমরা কি সলভ করতে পারবো এখন ঠিক আছে তাহলে এখন আমাদের যেটা দেওয়া আছে তাহলে আমরা এখানে কি পাইলাম এইগুলো পাইলাম তাই না এখন বলছে সমকোণী সমদ্বিবাহু আচ্ছা যদি পরিসীমা বের করতে পারে তাহলে কি করব পরিসীমা বের করতে হবে ত্রিভুজের পরিসীমা কাকে বলে হ্যাঁ ত্রিভুজের পরিসীমা কাকে বলে পরিসীমা বলতে কি বুঝি সেটা বলো এই পরিসীমা কি অর্ধ পরিসীমা কেন আমি তো পরিসীমার কথা বলছি হ্যাঁ পুরোটা মানে কি এটার বলতে বুঝাই কি যে তিনটা বাহুর সমষ্টি সাপোজ ab এর ভ্যালু আসছে কত 10 ac এর ভ্যালু আসছে 5 তারপরে bc এর ভ্যালু আসছে 7 ওকে এই তিনটা আমি মান পাইলাম মানে এইভাবে তো আমাকে কিন্তু দেওয়া থাকবে মান তো এরকমই আসবে এটা বের করতে আমার কি হবে আর এটা কি দেখাই দিতে হবে কিভাবে আসলো আমরা তো ফর্মুলা জানি দুটো বার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার ওকে তাহলে আমি যদি সেটা বের করতে পারি দেন আমি কি করব তিনটা মান পাইলাম এখন আমাকে বের করতে বলছি কি পরিসীমা তাহলে আমরা কি জানি পরিসীমা ইকুয়ালস টু তিন বাহু সমষ্টি তাহলে ab প্লাস ac প্লাস bc কত আসে 10 প্লাস 5 প্লাস 7 তাহলে কত আসলো 23 শেষ বুঝতে পারলাম তাহলে আমাদের এখান থেকে কি বলতে পারে বিন্দুদ্বয় থেকে কি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো বিন্দুদ্বয় থেকে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো তারপর কি প্রবলেম হবে
পারবো না? ঠিক আছে, তাহলে এইভাবে কি আমাদের এগুলো, পরিসীমা কি একটু কি? হ্যাঁ পরিসীমা এইভাবে আগেরটুকু তো করতেই হবে, আমাদের তো বাহু দৈর্ঘ্য বের করতে হবে, জাস্ট পরিসীমাটা আমি কি করবো, অ্যাড করবো। ওকে, এই জিনিসটা তাহলে পারবো যদি রুট আসে না, নরমালি রুট আসবে না। ওকে, রুট আসলে দশমিকে নিয়ে আসতে হবে, আর কিছু করার নেই। ঠিক আছে, রুট আসলে দশমিক দিয়ে কাজ করতে হবে। তবে আমরা এখানে এগুলো আমরা খেয়াল করবো, তাহলে কি বুঝতে পারছি? তাহলে ত্রিভুজ সম্পর্কিত যেগুলো আছে তাহলে প্রবলেম হবে। ত্রিভুজ সম্পর্কিত যেগুলো ম্যাথ আছে, তাহলে দেখো ত্রিভুজ সম্পর্কিত যে ম্যাথগুলো থাকবে তার কনসেপ্টটা কি, তিনটা বিন্দু তোমাকে দিয়ে দিল, তিনটা বিন্দু থেকে তোমাকে বের করতে বলবে যে ত্রিভুজ গঠন করা যাবে কি। তাহলে কি করবো আমি? প্রথম কাজ কি, আমাকে যদি বলে এই তিনটা বিন্দু দেওয়া থাকলো বা অন্য কোনো বিন্দু তিনটা দেওয়া থাকলো, তিনটা বিন্দু দেওয়া থাকলে তারা ত্রিভুজ গঠন করতে পারবে কিনা, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে এদের মান বের করতে হবে কিভাবে? এ বি বি সি এ সি। ওকে, আচ্ছা আমাকে তিনটা বিন্দু দিয়ে দিল, আমাকে বললো এই তিনটা বিন্দু ত্রিভুজ গঠন করতে পারবে কিনা, তাহলে আমি কি কি বের করবো? প্রথমে এমএল ওকে, এম এল এন পি এন পি এম এন এম পি এন পি তিনটা বের করবো, তাই না? তাহলে প্রথমে এম এন এর ভ্যালু বের করো, তারপরে এম পি এর ভ্যালু বের করো, এরপরে এম পি এর ভ্যালু বের করো। ইচ্ছা আবার এটা এই যে এটা আগে এটা তারপরে এটা তারপরে তারপরে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এভাবে বের করে নিলাম। তাহলে তিনটা কি মান বের করলাম, তিনটা মান বের করার পরে আমরা কি করব, কি করব মনে আছে? এরপরে কন্ডিশনটা কি ছিল ত্রিভুজ গঠন করার জন্য? তারপর হচ্ছে ত্রিভুজ গঠন করতে পারবে কিনা, গ্রাফটা আমার আপাতত দরকার নাই, গ্রাফে তো বসাই দিবে প্রথমে, হ্যাঁ, কিন্তু তুমি তো খাতায় লিখবা যে ত্রিভুজ গঠন করতে পারবে কিনা, এর জন্য কন্ডিশনটা কি হবে? বাহুগুলো যোগ করবো, ছোট দুটো বাহু যোগ করবো, দেখবো সেটা বড় চাচ্ছে বড় হয় কিনা, মানে যে দুইটা বাহু ছোট হবে, ছোট দুইটা নিয়ে কাজ করবো। ওকে, দুইটা বাহু যোগ করার পরে তৃতীয় বাহু হচ্ছে বড় হতে হবে, তৃতীয় বাহু হচ্ছে বড় হতে হবে। ওকে, এই জিনিসটা আচ্ছা ঠিক আছে। এরপরে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে কিনা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা কিভাবে কাজ করবো? তিনটা বের করলাম, তারপরে দেখবো যেগুলো দুইটা বাহু সমান আছে কিনা, যদি সমান হয় তাহলে সেটা কি হবে? সমদ্বিবাহু। যদি সমান না হয় বিষমবাহু। আচ্ছা সমবাহু হয় কিনা, তাহলে কি করবো? এই যে তিনটা মান, এই তিনটা মান সমান কিনা দেখবি, যদি সমান হয় সমবাহু ত্রিভুজ, যদি সমান না হয় সমবাহু হবে না। আচ্ছা সমকোণী হওয়ার জন্য কি করতে হবে? পিথাগোরাসের সূত্র। অতিভুজ কোনটাকে ধরবো? সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ ধরবো, কারণ কি অতিভুজ সবচেয়ে বড় বাহু হয়। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবচেয়ে বড় বাহু হয়, তাহলে ওটাকে অতিভুজ ধরে ওটাকে স্কয়ার করে দিলাম, তারপরে বাকি দুটোকে স্কয়ার করে দেখব কি হয় কিনা, মানগুলো মিলে যায় কিনা। আচ্ছা সমকোণী সমদ্বিবাহুর জন্য কি হবে? এটা আর এটা মিলে আসবে, প্রথমে দেখবো সমদ্বিবাহু হয় কিনা, হয়েছে, তাহলে কি করতে হবে? সমকোণী হয় কিনা, তখন পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। যদি মিলে তাহলে তো হয়ে গেল, আর যদি না মিলে তাহলে আমি কি করবো? সমদ্বিবাহু নয়। কোনো প্রবলেম আছে? ওকে, এক নম্বরে বলছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে। ওকে, আচ্ছা বিন্দু দূরত্বের জন্য যেগুলো আছে দেখো, এক নম্বরে বিন্দু দূরত্ব আছে কি কি? একের কতে আছে 2,3 ও 4,6। ওকে, এটা কি বের করতে পারবো? দূরত্ব বের করতে পারবো না? ওকে, তাহলে 2,3 4,6 আমরা কি করবো? রুট ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার দেখাইতে হবে এটা। ওকে, আচ্ছা একটা এরকম থাকবে, আর একটা থাকবে এরকম। দেখো গ নাম্বার, গ নাম্বার একটু বলছে, গ নাম্বারে বলছে a, ab, এখানে আমি যেখানে পাচ্ছি কি a b b a, এটা দেওয়া আছে, এখানে চলক দেওয়া আছে না? চলক যদি দেওয়া থাকে তাহলে কি তুমি এক্সাক্ট ভ্যালু পাবো? সংখ্যা তো কিছু পাবো না, তুমি চলকের মাধ্যমে তুমি দূরত্ব পাবে। এই কারণে কনফিউশনে পড়ার দরকার নাই যে কি ব্যাপার, আমার এখানে কি ছিল? সংখ্যা ছিল, আমি মান পাইনি, কিন্তু এখানে কি মান পাচ্ছি না, ওটা কোনো ব্যাপার না। যেমন এটা যদি দূরত্ব বের করতে যাও তাহলে কি হবে? এ বি ও বি এ এর মধ্যবর্তী দূরত্ব, তাই না?
তাহলে কি করব আমরা এখানে লিখে দিলাম √, x2 - x1, x2 বলতে b, x1 বলতে a, তারপর স্কয়ার প্লাস y2 - y1, y2 হচ্ছে এটা, y1 হচ্ছে এটা, a - b হোল স্কয়ার। কোনো প্রবলেম আছে? ওকে, √। এখন এখানে কি করা যায়? হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না? b² - 2ab বা 2ba যেটা লেখো প্লাস a² মাঝখানে কি আছে প্লাস, আবার কি a - b হোল স্কয়ার, তাহলে বলো প্লাস আছে তো আমি ব্র্যাকেট দিয়ে দাও, a² - 2ab প্লাস b², b² এখানে একটা এখানে একটা 2b², এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, তাহলে কত 2a² -2ab -2 -4। ওকে, ঝামেলা আছে এভাবে, তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তুমি কমন দিতে পারো, অত ঝামেলা করতে হবে, ঠিক আছে? এইভাবে কি মানটা চলে আসবে, বুঝতে পারছি? আচ্ছা, যদি ভগ্নাংশ থাকে তখন কি করবা? যদি হ্যাঁ ভগ্নাংশ করছি না পারবো না, ভগ্নাংশ কি প্রবলেম হবে? কি বলে হবে? নিয়ম তো আমার এটাই থাকবে, শুধুমাত্র কি মানটা ভগ্নাংশে আর কোনো কিছু না, ঠিক আছে? তাহলে কি এরকম আমরা কি দুইটা নিয়ম পাচ্ছি, ডিফারেন্ট নিয়ম পাচ্ছি, এইটাই। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি এক নম্বরটা আমরা পেয়ে গেলাম। দুই নম্বর কি এখন বুঝতে পারছো কি ঝামেলা আছে? 3 নম্বর করছো, 4 নম্বর সলভ করা হয়েছে। আচ্ছা 5 নম্বরটা দেখো তো পারবা কিনা? 5 নম্বর এই গ্রাফের সমস্যা আমি যে মাত্র দেখাই দিলাম, কথা বুঝছো? শোনো 11.1 এর যে কয়েকটা বিন্দু আছে সবগুলাই গ্রাফে তুমি প্লট করবে, প্লট করে কালকে নিয়ে আসবে। ওকে, সবগুলাই। তোমরা কি পারবা নাকি প্রবলেম হবে তোমাদের? তোমরা যদি পারো তাহলে কোনো সমস্যা নাই, আর যদি না পারো তাহলে তোমরা কি সলভ করে নিয়ে আসবে। ওকে, মানে যে কয়েকটা বিন্দু আছে সবগুলাই প্লট করবে, প্লট করে নিয়ে আসবা, আমি চেক করে দিব। তাহলে 5 নম্বরটা দেখো, 5 নম্বর কোশ্চেনে কি বলছে? বই দিয়ে আসলে ও তো দাগের বাইরে ও তো আচ্ছা দেখো 5 নম্বরে কি বলছে? আচ্ছা এখানে কি বলছে দেখো, মূল বিন্দু থেকে -5,5 ও 5, কে বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান কত? আগে আমরা এগুলো কিউব প্লট করে দেখি কিভাবে আমাদের আসবে। আচ্ছা এটাতে এক্সাক্ট ভ্যালু আমি জানি না, ওকে, কিন্তু মূল বিন্দু বলতে কাকে বোঝায়? এই পয়েন্টটাকে বোঝায় না, 0,0, এটা তো মূল বিন্দু। আচ্ছা -5,5, আচ্ছা -5টা কোন দিকে যাবে? ডান দিকে নাকি বাম দিকে? বাম দিকে। তাহলে এখানে আমি এখানে মনে করো -5 দিলাম। -5,5, 5টা কি -5 তো এখানে আসবে, এই 5টার জন্য কোন দিকে যাবে? উপরের দিকে। আমি এখানে নিলাম, ওকে, এই পয়েন্টটা আমি নিলাম। এখানে পয়েন্টটা আমি বসাই দিলাম, ওকে। এটা কত আসলে -5,5 এই বিন্দুটা আসলে, ঠিক আছে। আচ্ছা এরপরে 5, কে আমি জানি না এটা কোন দিকে আছে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে আমি এখানে একটা কাজ করি, সেটা কি এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। আপাতত আমি ধরে নিলাম এখানে, ওকে। তাহলে এখন ব্যাপারটা বলছে কি, সাপোজ এখানে কি আমি দাঁড়ায় আছি, এখানে এই পয়েন্টে আমি এখানে দাঁড়ানো অবস্থায় আছি, আর এই পয়েন্টে আমার কোনো ফ্রেন্ড দাঁড়ানো অবস্থা আছে, এটা এখানে আমার কোনো ফ্রেন্ড আছে, মনে করো এখানে আমার কি করে একটা ফ্রেন্ড আলী দাঁড়ানো আছে এখানে, তাহলে আমি কি এখানে দাঁড়ানো আছি, ওকে, এখানে এখানে দাঁড়ানো অবস্থা। এখন এটা হচ্ছে কি একটা পয়েন্ট, এটা কোন পয়েন্ট? এটা হচ্ছে স্টেডিয়ামটা ধরো, হ্যাঁ, মিরপুর স্টেডিয়াম, এটা আমি চিন্তা করলাম। এখন স্টেডিয়াম থেকে আমি 100 মিটার দূরে আছি, কত মিটার দূরে? 100 মিটার দূরে। এখন আমার ফ্রেন্ড যে আছে আলী, ও যদি কি আমার থেকে সমান দূরত্বে থাকে, তাহলে ও কতটুকু দূরে থাকবে? 100 মিটার। আর এখান থেকে এটাও 100 মিটার, তাই না? এরকম। এখন বলছে কি মূল বিন্দুটা কি ছিল? স্টেডিয়াম। মূল বিন্দুটা কি ছিল? স্টেডিয়াম। যে পয়েন্টটাকে আমি কি করছি সেন্টারে ধরছি, তাই না? আমি যার সাপেক্ষে দূরত্বটা বের করব, সেটা হচ্ছে এটা। তাহলে স্টেডিয়াম থেকে এই পাশে আমি আছি, এই পাশে কি আমার কোনো ফ্রেন্ড আছে, আমাদের মাঝখানে দূরত্ব কি সমান। তাহলে আমি
এটাকে ও বিন্দু দিলাম, এটাকে হচ্ছে এ বিন্দু দিলাম, এটাকে আমি বি বিন্দু দিলাম, তাহলে ও এ দ্বারা কার দূরত্ব বোঝাচ্ছে? আমার দূরত্ব বোঝাচ্ছে। ও বি দ্বারা কার দূরত্ব বোঝাচ্ছে? আমার ফ্রেন্ড, তাই না? ওকে, তাহলে আগের দূরত্ব আমার দূরত্ব কি বলছে? এই যে সমদ্রবর্তী, তাই না? তাহলে আমি বলতে পারি ও এ ইকুয়ালস টু ও বি। এটা বলা যায়? এটা বলা যায় কিনা? সমদ্রবর্তী বলছে না? ওকে, এখন এই পয়েন্টে জানো, এই পয়েন্টে জানো, তাহলে এই দূরত্বটা কি? এ ওটা বের করতে পারবো না? আবার এই বি পয়েন্ট কি বলছে? 5, কে। বি পয়েন্টটা কি? 5, কে। এইটা কি? এটা আমি জানি না, এই ভ্যালুটা আমি বের করব। তাহলে আমি কি করব? বি ও এর দূরত্বটা আমি বের করি, তারপরে আমি দুইটা ইকুয়াল লিখে দিব। কনসেপ্টটা বুঝতে পারলাম আমি? এটুকু বুঝতে পারছি কিনা? তাহলে কি ছিল? স্টেডিয়াম থেকে আমার দূরত্ব যা ছিল, স্টেডিয়াম থেকে আমার ফ্রেন্ডের দূরত্ব সেম ছিল, তাই না? একই রকম দূরত্ব ছিল, তাহলে আমি লিখলাম এ ইকুয়ালস টু বি ও, এটা আমি লিখলাম। এখন দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের দূরত্ব আমরা বের করতে পারি, তাই না? রুট ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ওকে, আবার এখানেও কি 5, কে 0 0 দেওয়া আছে, তাহলে আমি দূরত্বটা বের করতে পারি। এবার তাহলে আমি লিখবো প্রশ্ন মত, আমি এখানে লিখে দিতে পারি, এটা লিখবো না প্রশ্ন মত। আচ্ছা, এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন? ঝামেলা আছে? ওকে, তাহলে ও এর জন্য দেখো আমরা কি করব, এখানে এটা থেকে এটা ও এ, তাহলে এটা কি আমি কি দিলাম? x2 আর হচ্ছে এটা y2, x1 y1। এখন একটা জিনিস, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব কিরকম হবে? মূল বিন্দু থেকে এটা হিসেবে দূরত্ব দিতে পারো x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, সরাসরি লিখে দিতে পারো। কিন্তু আমরা এটা না করে আমি একটা ফর্মুলা দিতে তোমাদেরকে আবার যদি দেখাই দিই, তাহলে -5 -5 হচ্ছে x2 -0 0 হচ্ছে কি x1 স্কয়ার প্লাস 5 টা হচ্ছে y2, 0 হচ্ছে y1 স্কয়ার। কোনো প্রবলেম? ওকে, ইকুয়ালস টু রুট ওভার ও বি এর জন্য এই যে, তাহলে x2 এটা y2 এটা, তাহলে x2 x1 5 0 5 0 স্কয়ার প্লাস কি এটা হচ্ছে কি y2 মাইনাস এটা কি y1 0 হচ্ছে কি y1, তাহলে কত ছিল? k মাইনাস 0 স্কয়ার। কোনো প্রবলেম? দুই পাশে কি আছে? রুট আছে, আমরা দুই পাশে কি বর্গ করে দিতে পারি না, তাহলে এটা উঠে যায়। -5 থেকে 0 বাদ দিলে কত আসে? -5 থেকে 0 বাদ দিলে কত আসবে? -5 থেকে স্কয়ার করলে কত আসবে? হ্যাঁ 25 আসবে, তাই না? 25। আমি কিন্তু এটা দুটো বাদ দিয়ে দিচ্ছি। ওকে, 5 কে স্কয়ার করলে 5 থেকে 0 বাদ দিলে কত আসে? 5। তাকে স্কয়ার করলে কত আসে? ইকুয়ালস 5 থেকে 0 বাদ দিলে কত আসে? 5। তাকে স্কয়ার করলে এখানে কত? প্লাস k থেকে 0 বাদ দিলে কত আসে? তাকে স্কয়ার করলে k স্কয়ার। ওকে, এখন আমি কি করব? যেহেতু আমাকে k এর ভ্যালুটা বের করতে হবে, আমি এই ডান পাশের পুরো অংশটা বাম পাশে লিখব, বাম পাশের পুরো অংশটা ডান পাশে লিখব। ঠিক আছে, তাহলে এখানে কত আসে? k স্কয়ার প্লাস 25 ইকুয়ালস টু 25 কে 25 কত আসে? 50 আসে না? 50 এখানে বসাই। k স্কয়ার ইকুয়ালস টু কত? 50 মাইনাস 25। 25 বাম পাশে ছিল, বাম পাশে কি প্লাস ছিল, ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? মাইনাস k স্কয়ার ইকুয়ালস টু কত আসে? 25। তাহলে k এর ভ্যালু কত আসবে? √25, যেটাকে আমি লিখতে পারি প্লাস মাইনাস কত? 5। প্লাস মাইনাস 5 কেন লিখলাম? 5টা এই পাশে থাকতে পারে, আবার কি উপরে থাকতে পারে, এখানে কি নিচের অংশে থাকতে পারে। ওকে, তো আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি করব আর তখন এই যে যখন স্কয়ারে কোন অংশে থাকবে তখন আমরা প্লাস মাইনাস দুটো নিয়ে কাজ করব। ওকে, এইটা তাহলে বুঝতে পারলাম। সুতরাং নির্ণয় বিন্দু কত আসবে? আচ্ছা, এখানে আমাদের কোশ্চেন কি বলছে? তো k এর মান বের করতে বলছে। ওকে, k এর মান তাহলে কি এটা দিয়ে আবার কাজ শেষ। ওকে, k এর মান বের করতে বলছে। আমরা কি দিব? 5। k এর মান কত আসলে আমাদের? 5 চলে আসবে। ঠিক আছে,
তাহলে কি এখানে প্লাস মাইনাস যেহেতু 5 আছে তাহলে তুমি প্লাস মাইনাস 5 দিয়ে দিতে পারো। তার মানে এখানে কি আসছে প্লাস মাইনাস a মান কত প্লাস মাইনাস 5। বুঝতে পারলাম কি করে ভালো আছে, ঠিক আছে। তাহলে 5 নম্বর সমস্যা গুলো উঠে নিতে হবে, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এবার বলছে আয়তক্ষেত্র 4টা বিন্দু দেওয়া আছে, দেখো 4টা বিন্দু দেওয়া আছে, আয়তক্ষেত্র বের করতে বলছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব? 4টা বিন্দু আমি বসাচ্ছি, 4টা বাহুর মান বের করব, 4টা বাহু, তাই না? কারণ আয়তক্ষেত্রে বাহু থাকে কয়টা? 4টা। তাহলে আমি বাহু পাবো কয়টা? 4টা। এখন আয়তক্ষেত্রের কন্ডিশনটা কি? বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখন বিপরীত বাহুগুলো তো সমান হবে, প্লাস আরেকটা কন্ডিশন সে পাবো। আয়তক্ষেত্রে যদি হয় আরেকটা কন্ডিশন সে পাবো। দেখো এখানে আমি এ বি সি কে একটা আয়তক্ষেত্র দিলাম, এ বি সি কে একটা সামান্তরিক দিলাম, ওকে। এখন আমরা কি জানি ওর বিপরীত বাহুগুলো সমান, এটার বিপরীত বাহু সমান, তার মানে এই দুটো বাহু সমান হবে, আবার এই দুটো বাহু সমান হবে। এক্ষেত্রে এ বি আর এই যে সি ডি বাহু সমান হবে, আবার এ ডি বাহু বি সি বাহু সমান হবে। আচ্ছা তাহলে আমি বুঝবো কেমন আয়ত হয়েছে নাকি সামান্তরিক হয়েছে? তার মানে নিশ্চয়ই আমার আরো কোনো কন্ডিশন আছে, ওকে। দেখ এই যে কর্ণ আছে না, কর্ণ, কর্ণ কি? একটা হচ্ছে এসি আর একটা কি বিডি। কর্ণ এসি ইকুয়ালস টু বিডি হবে, ওকে। এই ক্ষেত্রে কি সেটা হবে? হবে না। তার মানে কর্ণ দুটো যদি সমান হয় তাহলে সেটা কি হবে? আয়তক্ষেত্র। কর্ণ দুটো যদি সমান না হয় তাহলে কি হবে? সামান্তরিক। তার মানে এখানে বাহু বের করতে হবে কয়টা? টোটাল 6টা। এবি বের করতে হবে, বিসি বের করতে হবে, তারপরে সিডি বের করতে হবে, আবার ডিএ বা এডি এর মান বের করতে হবে, ঠিক আছে। এবার আমরা বিডি এটার মান নির্ণয় করব, এসি এটার মান নির্ণয় করব। তাহলে 6টা মান নির্ণয় করব, দেখব এবি আর সিডি সমান হয় কিনা, তারপরে এডি আর সিডি সমান হয় কিনা, আর বিডি আর এসি সমান হয় কিনা, ওকে। যদি হয় তাহলে সমান কি হবে? আয়তক্ষেত্র হবে। আর যদি কর্ণ দুটো সমান না হয় তাহলে কি হবে? সামান্তরিক। কর্ণ দুটো সমান হলে কি হবে? আয়তক্ষেত্র। কর্ণ দুটো সমান না হলে পাবো, ওকে। তাহলে 4টা বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে আয়তক্ষেত্র সামান্তরিক বের করব? যদি বর্গ বলে তাহলে বর্গের কন্ডিশনটা কি? বর্গের 4টা বাহু সমান সমান। আচ্ছা রম্বসের তো 4টা বাহু সমান, বর্গের 4টা বাহু সমান, রম্বসের তো 4টা বাহু সমান। তাহলে রম্বস হয়েছে নাকি বর্গ হয়েছে? কেমন হবে? বর্গের কর্ণ দুটো সমান হবে, রম্বসের কর্ণ দুটো অসমান হবে, ওকে। পাবো তাহলে এগুলো, আর কোনো ঝামেলা আছে? ওকে। তাহলে আমরা 11.1 এর যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সলভ করে নিলাম, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে ঠিক আছে।